বিয়ের আসরে বরের স্থলে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ের অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত আবরাজের দিকে। আবরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে ভালোভাবে পরখ করে যখন তাকে বধূবেশে দেখল তখন আবরাজ চরম পর্যায়ের রেগে গেল। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলে, অসম্ভব, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ, তাহলে এসবের মানে কি? আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোনায়। বোঝার চেষ্টা করল পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকাতেই পেল তার মায়ের চোখে ফুটে ওঠা অসহায়ত্ব। অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আবরাজের উদ্দেশ্যে বললেন, তুমি এখন এভাবে কথা বলতে পারো না আবরাজ। এই বিয়েটা তোমায় করতেই হবে। ভুলে যেও না, তুমি আজ যেখানে পৌঁছাতে পেরেছ তার পেছনে আমার অবদান কতটা। আবরাজ রেগে বলে, তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া, আনস্মার্ট, আটকালচার মেয়েকে বিয়ে করতে হবে চাচা? আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম। আর তুমিও তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার উপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে। কিন্তু এটা কি ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো আবরাজ। আমাকে তুমি এভাবে বলতে পারো না। গিয়ে আবরাজ গর্জে উঠে বলে, এর থেকে ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচ্চু। এত চিৎকার চেঁচামেচিতে নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তার দিকে কেউ খেয়ালই করছে না। নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসল। ভাবতে লাগল সে কি এতটাই অযোগ্য যে কারণে আবরাজ তাকে এভাবে অপমান করছেন। নিঝুম তাদের গ্রামের একটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনায় সে যথেষ্ট ভালো, এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিও পেয়েছিল। সিলেট শহরের অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল, কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চাননি, তাই গ্রামেই পড়াশোনা করতে হচ্ছে। অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আবরাজ খান, সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবরাজের দায়িত্ব নেন নিঝুমের বাবা। তবে নিঝুমের বাবাও খুব বেশি সচ্ছল ছিলেন না। এমতাবস্থাতেও তিনি কয়েক বছর আবরাজকে সামলান। এরপর একদিন আবরাজ এর মামা, যিনি লন্ডন প্রবাসী, তিনি দেশে আসেন এবং আবরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাবার ইচ্ছা পোষণ করেন, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। নাজমুল খান সে সময় অমত করেনি। অতঃপর আবরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায়। এই ঘটনা তখনকার, যখন নিঝুমের জন্ম হয়নি। আবরাজকে নিঝুম এতগুলো দিন চিনতও না। এই তো এক সপ্তাহ আগেই আবরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে। সেদিনই নিঝুম ওকে প্রথম দেখে। তবে কথা বলার সৌভাগ্য হয়নি। নিঝুমের সাথে আবরাজের বয়সের তফাৎ না হলেও 7-8 বছরের হবে। তাই আবরাজের সাথে খুব একটা ভাবও জমেনি নিঝুমের। তার উপর লন্ডন থেকে ফেরত আসায় তার মধ্যে বেশ অহংকারী একটা ভাব দেখা যায়। এখানকার কারো সাথে মিশতে যে সে খুব একটা আগ্রহী নয় সেটাও তার আচরণে স্পষ্ট। এসেছে থেকে এখানকার একটা বড় 7 স্টার হোটেলে থাকছে সে। প্রথম দিনই শুধু নিঝুমের বাবার সাথে দেখা করে গেছে। ছোটবেলায় নাজমুল খান আবরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে, সেই টানেই মূলত এসেছিল। জানিয়েছিল সে দেশে এসেছে বিয়ে করার জন্য, কারণ বিদেশের সংস্কৃতিতে বড় হওয়া উশৃঙ্খল মেয়ে তার পছন্দ না। সে এই দেশের কোনো শিক্ষিত, মার্জিত, বনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে চায় যে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। চাচার উপর ভরসা থাকায় নাজমুল খানকেই বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে। নাজমুল খানও তাকে কথা দিয়েছিল তার পছন্দমতো মেয়ে খুঁজে দেয়ার। নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলায় এসব নিঝুমেরও কানে এসেছিল। নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেল। আর ভাবতে লাগল, আজ দুপুরে হঠাৎ করেই যখন তার বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে, তখন নিঝুম কতটা অসহায় বোধ করছিল। নিঝুম তো এখন কিছুতেই বিয়ে করতে চায় না। সে চায় পড়াশোনা করতে। কিন্তু নিজের বাবাকে এ বিষয়ে জানাতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন। এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকেও বের করে দেবেন। অসহায় নিঝুম, যে ছোট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে, তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানত না তার বর কে। শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূবেশে বিয়ের আসরে চলে এসেছিল। আর তারপর এত কিছু হয়ে গেল।
বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো। এতসব কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত নিঝুমের বড় আব্বু মানে আবরাজ এর বাবা আলমগীর খান বলে উঠলেন, অনেক হয়েছে নাজমুল, আর না তুই আমার ছেলের উপর কোন ধরনের জোরজবরদস্তি করতে পারিস না। নাজমুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে বলে উঠলেন, এখনও তোমার ছেলে হয়ে গেল, অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি। আলমগীর খান আমতা আমতা করে বলেন, এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুই যেভাবে এটার সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই আবরাজের উপর জোর জবরদস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না। এ সমস্ত কথা তীরের মতো বিঁধছিল নিঝুমের বুকে। অনেকক্ষণ চুপ থাকার পর আসমানি বেগম এগিয়ে এসে বলেন, ব্যাস, অনেক হয়েছে, এবার অন্তত চুপ থাকুক আপনারা সবাই। আমার মেয়ে এতটা ফেলনা নয়। নিঝুমের আব্বু, তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট্ট মেয়েটাকে বানিও না, আল্লাহর দোহাই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি এভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টে আমাকেই হুমকি ধমকি দিয়ে চুপ থাকতে বললে। নাজমুল খান নিজের স্ত্রীর কোনো কথা যেন গায়ে মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বললেন, তোকে বলেছি না এসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না। তুই যা এখান থেকে। আমি নিঝুমের বাবা, আমি যা বলবো ওকে তাই করা লাগবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস। বলেই তিনি নিঝুমের দিকে তাকালেন, ইশারায় তাকে কাছে আসতে বললেন। নিঝুমও বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো। নাজমুল খান নিঝুমের কানে ফিসফিস করে বললেন, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দেব, তারপর তোদের মেয়ে দুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না, এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম। নিজের বাবার থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিঝুম। এই লোকটা তার জন্মদাতা পিতা, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোভ কি মানুষকে এতটা নিচে নামায়? কিন্তু নিঝুম যে বড্ড বেশ অসহায়। নিঝুমের মা আসমানি বেগম একজন এতিম মেয়ে, বড় হয়েছেন নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তারা তো আসমানির বিয়ে দিয়েছেন থেকে কোনো খোঁজ খবরও নেননি। তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিন কুলে আর কোথাও ঠাঁই হবে না। নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়ে আবরাজের সামনে গিয়ে বলেন, তোমাকে এই বিয়েটা করতেই হবে, তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়, এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো। আবরাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে। সে একদম চুপ ছিল। নাজমুল খান আবারও বললেন, আশা করি তুমি নেমক হারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ, কিন্তু ভালো কিছু শেখনি। আমার জন্য যে বেঁচে আছে সেই অবদানকে অস্বীকার করছো। আবরাজ বেশ ক্রোধ নিয়ে বলল, বেশ, যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে বলেই সে সামনে এগিয়ে গেল। নিঝুমের একদম মুখোমুখি এসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগল। নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে। আসমানি বেগমও মুখে আঁচল গুজে কাঁদছেন। আবরাজ কাজীর সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী তাই করে। নিঝুম অনবরত কেঁদে চলেছে। কাজী আবরাজকে কবুল-ই বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। কিন্তু নিঝুম সহসা কবুল বলল না, পাথরের মতো জমে রইল। ক্রমেই আবরাজ ধৈর্য হারিয়ে ফেল। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল, এই মেয়ে, নাটক বন্ধ করে তাড়াতাড়ি কবুল বলো, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড। খুব শখ না আমার বউ হওয়ার? এবার তোমার সেই স্বাদ আমি মেটাবো। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দিব। নাজমুল খানও রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়ে হুমকি দিচ্ছেন। নিঝুম একবার নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সই। এমন ভাবনা থেকেই নিঝুম চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল 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 বলেই ডুকরে কেঁদে উঠল, যেন এখান থেকেই তার নারকীয় জীবনের সূচনা ঘটল।
নিঝুমের সাথে বিয়ে সম্পন্ন হবার পরপরই আবরাজ তার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে তাকে গাড়িতে ওঠায়। নিঝুমকে সে কিছু বলার সুযোগ না দিয়েই জোরে গাড়ি চালাতে শুরু করে। সকাল থেকে নানান ঘটনায় বিরক্ত নিঝুম এত ঝাঁকি আর সামলাতে পারছিল না। কাতর স্বরে বলে ওঠে, দয়া করে গাড়িটা আস্তে চালান ভাইয়া। আবরাজ নিঝুমের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, একদম চুপ থাকো। আমার জীবনটা নষ্ট করে এখন আবার আমার মুখের উপর কথা বলছো, আপনি ভুল ভাবছেন। নিঝুম নিজের পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই আবরাজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নিঝুমকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল, কি ভেবেছ তুমি? আমাকে বিয়ে করে সাম্রাজ্যের মতো জীবনযাপন করবা? তোমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এই বিয়েটা তো আমি করতামই না, কেবল তোমার বাবার করা ঋণ পরিশোধের জন্য আমায় এই বিয়েটা করতে হয়েছে। তবে আমি আর এক মুহূর্ত তোমায় বরদাস্ত করব না। আর তুমি যদি ভেবে থাকো আমার সাথে লন্ডনে গিয়ে আয়েশে জীবনযাপন করবে, তাহলে ভুল ভাবছ। আমি আজ এখনই লন্ডনে ফিরে যাব, তবে তোমার জায়গা হবে না আমার জীবনে। আমি আজ এই মুহূর্তে তোমায় ত্যাগ করলাম এবং এখান থেকেই আমাদের জীবন আলাদা। বলে আবরাজ খান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ল। একবারও পিছন ফিরে তাকালো না নিঝুমের দিকে। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে দিল। পেছনে ফেলে রেখে গেল অশ্রুসিক্ত নিঝুমকে। আর নিঝুম অশ্রুসিক্ত নয়নে মাঝরাস্তায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল। আজ কোনো অপরাধে তাকে এই দিন দেখতে হলো? সে ভেবে পেল না। এরই মধ্যে আকাশ বেয়ে নামল অতি বৃষ্টি। বৃষ্টির গতি বাড়ল ধীর গতিতে। বৃষ্টির জল যেন আড়াল করল নিঝুমের চোখের জলকে। কিন্তু তার মনে আজ যে ক্ষত সৃষ্টি হলো তা কি কখনো সেরে উঠবে? এই প্রশ্নের উত্তর জানে না নিঝুম। তার মনে এক উতাল পাতাল ঝড় বয়ে যেতে লাগল। জীবন তাকে আজ যেন অনিশ্চয়তার এক মহাসমুদ্রে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে নিস্তারণের পথ তার জন্য বের করা কঠিন। নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে নিঝুম। নাজমুল খান রাগান্বিত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে। আসমানী বেগম অসহায় দৃষ্টিতে একবার নিজের মেয়ে তো একবার নিজের স্বামীকে পরখ করে চলেছেন। নাজমুল খান ক্রোধিত স্বরে বলে উঠলেন, আবরাজ তোকে একা ফেলে রেখে চলে গেল আর তুইও সুরসুর করে বাড়িতে ফিরে এলি। কেন মাথায় কি কোন ঘিলু নেই? আবরাজের সাথে বিয়ে হয়েছে তোর, তুই লিগালি ওর বউ। সেই অধিকারের জোরে তুই ওর সাথে যেতে পারলি না। নিঝুম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, উনি আজ স্পষ্ট করে দিয়েছেন যে এই বিয়েটার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি আমার সাথে সংসার করতে চান না, আর সেজন্যই তো আমায় ফেলে এভাবে লন্ডনে চলে গেলেন। তাহলে আমি আর কোনো অধিকারে ওনার জীবনে জড়াতে চাইব? আমার কি এখানে জোর করা সাজে আব্বু? নাজমুল খান নিঝুমের গলা চেপে ধরে বলেন, খুব বড় বড় কথা ফুটেছে মুখে, তাই না? দাঁড়া, তোর বড় বড় কথা আমি বের করছি। কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি যে আবরাজের সাথে তোর বিয়ে দিয়ে তারপর তোকে লন্ডনে পাঠিয়ে একসময় নিজেও লন্ডনে গিয়ে সেটেল হতে পারবো। কিন্তু তুই আমার সব স্বপ্ন নিমেষেই শেষ করে দিলি। তোকে এতদিন পুষে আমার কি লাভ হলো? আবরাজের কাছে তুই ঠাঁই পাসনি, তাই না? তাহলে আমার কাছেও তোকে ঠাঁই পেতে হবে না। রাস্তায় রাস্তায় পচে মর তুই। বলেই নাজমুল খান নিঝুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন এবং তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আসমানী বেগম কাঁদতে কাঁদতে বলেন, এটা তুমি কি করলে? আমার মেয়েটা আমার নিঝুমকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে ও এখন কোথায় যাবে? নাজমুল খান ক্রোধের বশে এবার আসমানী বেগমের চুলের মুঠি ধরে বলেন, খুব মায়া হচ্ছে না তোর মেয়ের জন্য? তাহলে তুইও বের হ এই বাড়ি থেকে। মা মেয়ে ভাগাড়ে গিয়ে মর, তবুও আর এই মুখ হোস না। বলেই তিনি আসমানী বেগমকেও বাড়ি থেকে বের করে দেন। অতঃপর কিছুটা ঠান্ডা হওয়ার পর কাউকে একটা ফোন করে বলেন, সব পথের কাঁটাকে দূর করা শেষ। এবার আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারবো। আবরাজ লন্ডনে ফিরে আসার পর নিজের রাগী মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য একটি বারে চলে আসে। সেখানে উপস্থিত ছিল তার প্রিয় বন্ধু ম্যাক্স, যে একজন ব্রিটিশ নাগরিক। ম্যাক্স আবরাজকে এতটা রেগে থাকতে দেখে জিজ্ঞেস করে, তোমাকে এত রাগান্বিত লাগছে কেন বন্ধু? তুমি তো নিজের দেশে গিয়েছিলে বিয়ে করতে, আমায় তো তোমার হবু বউয়ের ছবিও দেখিয়েছিলে। সকল ফ্রেন্ডদের বলেছিলে নতুন বউ নিয়ে লন্ডনে আসার পর বড় করে রিসেপশন করবে, তাহলে তুমি এভাবে একা ফিরলে কেন? তোমার বউ কোথায়? আবরাজ রাগী সুরে বলে, বউ মাই ফুট। আমার সাথে চরম লেভেলের প্রতারণা হয়েছে। ম্যাক্স অবাক স্বরে জানতে চায়, মানে? আবরাক ম্যাক্সকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে ম্যাক্স হতবাক হয়ে যায়।
বলে, তোমার আঙ্কেল কিভাবে এমনটা করতে পারল? এভাবে দুটো জীবন নষ্ট করে দিল। দুটো না, বল একটা। আমার জীবন উনি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার সেটা মনে হয় না বন্ধু। যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক, তবে আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে কিছুটা জানি। আমাদের এখানে মেয়েরা যেমন স্বাধীন ও মর্যাদা পায়, তোমাদের দেশে তো তেমন নয়। তুমি যেভাবে বিয়ের পর একটা মেয়েকে ত্যাগ করে চলে এসেছ, আমার মনে হয় তোমার দেশের সামাজিক বাস্তবতায় মেয়েটির জীবনে অনেক বড় অভিশাপ নেমে আসবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই মেয়েও একটা প্রতারক। তুমি এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছো? এমনও তো হতে পারে যে ওই মেয়ে পরিস্থিতির শিকার। আমি এখন এসব কিছু ভাবতে চাই না। সি ইজ নট ইম্পর্ট্যান্ট ফর মি। সি গো টু হেল। আই ডোন্ট কেয়ার। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আবরাজ একের পর এক বিয়ারের বোতলে চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ে। নিঝুম ও আসমানি বেগম সেদিন সারাটা রাত রাস্তায় পার করল। পরদিন সকাল হতেই তাদের প্রতিবেশী কিছু লোক তাদের এই অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাদের কাছে জানতে চায় ঘটনা কি। নিঝুম তাদের সব ঘটনা খুলে বললে সবাই মিলে নিঝুমদের বাড়ির সামনে উপস্থিত হয়। তারা সবাই মিলে বলে, এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না। নাজমুল খান কিভাবে এভাবে নিজের বউ আর মেয়ের সাথে এমন অমানবিকতা করতে পারে? এর একটা বিহিত চাই বলেই তারা দরজা ধাক্কাতে থাকেন। কিছুক্ষণ পর বেশ সুন্দরী দেখতে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিতেই সবাই হতবাক হয়ে যায়। একজন বলে ওঠেন, কে আপনি? এমন সময় নাজমুল খান বেরিয়ে এসে বলেন, ও হলো শান্তি, আমার বিয়ে করা বউ। কাল রাতেই আমরা বিয়ে করেছি। নাজমুল খানের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসমানি বেগম এত বড় ধাক্কাটা মেনে নিতে পারেন না। সাথে সাথেই জ্ঞান হারিয়ে পড়ে যান।